আসসালামু আলাইকুম। শুরু করছি তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছে জান্নাতি আক্তার জারা। পর্ব 2। আদিল দরজায় কড়াঘাট নেড়ে মে আই কাম ইন স্যার। 2 সেকেন্ডের মাথায় রুমের ভেতর থেকে একটা গম্ভীর শব্দ ভেসে এলো, কাম। আদিল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সামনের দিকে তাকাতেই হা হয়ে দাঁড়িয়ে পড়ল সে নিজ জায়গায়। এই প্রথম আদিল 25 বছরের যুবক হয়ে কার উপর ক্রাশ খেলো। তার ক্রাশটা মেয়ের উপর হলে মানা যাইত, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের উপর ক্রাশ খাইলাম। কথাটা হাস্যকর শুনতে হলেও আদিলের কাছে এটা স্বাভাবিক, কারণ আজান তালুকদার তাকবীর পুরুষটাই এমন। এই যে আদিলের সামনে খালি গঠনে এক হাত দিয়ে মাথার ভেজা চুলগুলো তোয়েলে ধারা মুছতে মুছতে মাথাটা পিছনে ঘুরিয়ে মুখে প্রশ্নবোধক চাহনি নিয়ে ব্রুকুসকে আদিলের দিকে তাকালো ব্ল্যাক ট্রাউজার পরিহিত পুরুষটা। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির কণাগুলো যেন সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। এমন না আদিল আজকে প্রথম দেখেছে তার স্যারকে। হ্যাঁ দেখেছে, তবে কোট প্যান্ট পরিহিত গোছানো তাকবীরকে। তাকবীর মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। দরজা কড়াঘাটের শব্দে দরজার দিকে তাকালো তাকবীর। আদিলকে দরজার সামনে নিজের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে তাকবীর মুখে প্রশ্নবোধক চাহনি নিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে নিতে নিতে ইশারায় বলল, হোয়াট? হঠাৎ তাকবীরের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে থতমত খেয়ে যায় আদিল। সরি স্যার। ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে আনাসের কণ্ঠ শোনা গেল। আনাস বলে উঠল, আমাকে শুনতে পারছিস আদিল? কথা বলিস না কেন? হ্যাঁ ভাই শুনতে পারছি। কথাটা বলে নিজের হাতে রাখা ফোনটা তাকবীরের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার ফোন। আনাস ভাই ফোনের ওপারে রয়েছে। আপনাকে লাইনে না পাওয়ায় আমাকে ফোন দিয়ে বলল আপনার কাছে ফোনটা পৌঁছে দেওয়ার জন্য। তাকবীর আদিলের দিকে একবার আর চোখে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ফোনের ওপার থেকে আনাসের কথা ভেসে এলো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। সালামের উত্তর পেতে আনাস আবার বলে উঠল, ভাইয়া এভরিথিং ইজ ফাইন? ইয়াহ। ডিনার করেছো? নো। এনিথিং এলস? নো। ওকে, আল্লাহ হাফেজ। তাকবীর ফোনটা কেটে দেয়। আদিলের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, মিটিং কয়টায়? আদিল ফোনটা হাতে নিয়ে বলে, জি স্যার, দুপুর 2টা নাগাদ। ওকে। তাকবীর বেডসাইড টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে ল্যাপটপে মনোযোগী হলো। আদিল বুঝতে পারল না ওর কি এখন যাওয়া উচিত নাকি চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকবে। স্যার তো কিছু বলল না। আদিলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর ল্যাপটপে চোখ রেখে বলে উঠল, এনি প্রবলেম? আদিল মাথা নাড়িয়ে, নো স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে আসতে পারো। জি স্যার। কথাটা বলেই সঙ্গে সঙ্গে আদিল রুম থেকে বের হয়ে বড়সড় শ্বাস নিল। মাথাটা উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, তোমার এই বান্দা এমন কেন? এই বেড়ার মুখ থেকে কি ভালো কথার ভাগগুলো তার ভবিষ্যৎ বউয়ের বাণী করে দিয়েছ? তুমি বলো, তোমার এই বান্দার পুরো বন্ধু মহল সবসময় হাসি খুশি মজে থাকে, কিন্তু তোমার এই বান্দা এমন কেন? কথাগুলো বিড়বিড় করতে করতে আফসোস সহিত নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা ধরল আদিল। ওপাশে আনাস আল্লাহ হাফেজ বলতেই টুট শব্দে হয়ে ফোনটা কেটে গেল। আনাস ফোন থেকে চোখ তুলে বড় আব্বুদের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া ঠিকঠাকভাবে পৌঁছেছে, টেনশন করো না বড় আব্বু। আমি আবার পরে আদিলের সাথে কথা বলে নিব। আদনান তালুকদার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এখন এতটা পথ জার্নি করে টায়ার্ড ফিল করছে হয়তো। চলো এখন বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে ভিডিও কলে কথা বলা যাবে। তারপর আদনান তালুকদার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আহাদ গাড়ি পার্কিং থেকে বের করো। কথাটা বলেই আদনান তালুকদার আনাসের কেবিন থেকে বেরিয়ে গেলেন। আহাদ তালুকদার ঠিক আছে ভাইয়া বলে নিজের ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে যাবে না এখন? আনাস বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমার বাড়িতে যেতে একটু লেট হবে বাবা। আশিক হাবিব ওদের সঙ্গে একটু দেখা করব, আমার জন্য ওয়েট করছে ওরা। আপনি বড় আব্বুকে নিয়ে সাবধানে বাড়ি যাবেন। আহাদ তালুকদার অফিস রুম থেকে বের হতে হতে আনাসের উদ্দেশ্যে বলল,
অনেক রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করো। কথাটা বলে তিনি চলে গেলেন। আর আনাস হ্যাঁ বাবা বলে ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে সেও চলে গেল নিজ গন্তব্যে। আনাসের বাইকে এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আনাস নিজের চোখ থেকে সানগ্লাসটা খোলা উফ খুলে বুকে ঝুলিয়ে রাখলো। বাইক থেকে নেমে বাইকের চাবিটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে রেস্টুরেন্টের ভেতরের দিকে এগিয়ে গেল। আনাস রেস্তোরাঁ ভেতরে গিয়ে চারদিক চোখ বোলাতে বোলাতে দেখতে পেল এক কোণার দিকে হাবিব টেবিলে বসে একটা কফি সামনে নিয়ে নিজের ফোন ঘাটাঘাটি করছে। আর আশিক সে টেবিলের উপরে বসে পা দুটো ঝুলিয়ে রেখে ফোনে কথা বলতে ব্যস্ত। আনাস ওদের দিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে এক কাপ কফি অর্ডার দে ভাই, খুব টায়ার্ড লাগছে। আশিক ফোনে কথা বলতে বলতে একবার আনাসের দিকে তাকায়, তারপর আবার ফোনে কথা বলায় মগ্ন হয়ে গেল। আর হাবিব ফোন থেকে চোখ তুলে আনাসের দিকে তাকিয়ে একবার মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডেকে কফি অর্ডার দিয়ে আবার চোখ ঘুরিয়ে আনাসের দিকে তাকালো। মুখে একটু বিরক্তি ভাব ফুটিয়ে বলল, হাবিব কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য। তোর আসার কথা ছিল 9টায় আর তুই আসলি 10:30টায়। আমি কপিটা শেষ করে বের হতাম এখন। আনাস চেয়ারে গা এলিয়ে দেওয়া অবস্থায় বলে উঠল, আরে তাকবীর ওই ভাই, দেশে না থাকায় আজকে অফিসের কাজে একটু বেশি কাজ ছিল, খুব টায়ার্ড লাগছে দোস্ত। হাবিব আনাসের দিকে তাকিয়ে আছে। সেই সময় ওয়েটার কফি নিয়ে গেল। আনাস সোজা হয়ে বসতে বসতে বলে উঠল, কফিটা শেষ করে বাড়িতে ফিরবো। আনাসের কথা শুনে আশিক ফোনটা কেটে দিল, পকেটে রাখতে রাখতে বলে উঠল, আসলেই তো মাত্র এসেই বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করছিস? তোর তো বাড়িতে বউ নেই, তাহলে এত তাড়া কেন বাড়িতে যাওয়ার বলতো? আশিকের কথায় চোখ মুখ কুঁচকে উঠল আনাসের। তোর কাছ থেকে কি আর ভালো কিছু আশা করব বলতো? তোর মাথায় সারাদিন বউ আর বউ, ওই মেয়ে এই মেয়ে লেগেই থাকে শালা। বাড়িতে শুধু বউ থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নাকি? বউ ছাড়াও তো ভাই বোন মা বাবা অনেকেই আছে, তাই না? আনাসের কথায় আশিক আবার বলে উঠল, হ্যাঁ অনেকেই আছে তো, কিন্তু সেগুলো তো তোর চোখে পড়বে না। এই যে একটা মেয়ে তোকে চোখে হারায়, এটা তো চোখেও দেখছিস না। আমার এমন একটা কিউটি কাজিন থাকলে কবে পটে নিতাম। হায় মেয়েটা কত কিউট রে। কথাটা বলতে বলতে আশিক ওর গালে দুহাত রাখলো। আনাস আশিকের রাগী লোক দিয়ে বলল, জাস্ট সেট আপ ইডিয়েট, মুখটা বন্ধ রাখ, না হয় তোর ওই মুখ দিয়ে ইরা নাম উচ্চারণ হলেই মুখের জায়গায় মুখ থাকবে না বলে দিলাম। আশিক আনাসের কথায় মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং দেখি বাজি না, মেয়েটার ভালোবাসার স্বীকার করতে চাস না, আবার তার নাম অন্য কেউ উচ্চারণ করলেও নিতে পারিস না। এটা একটু বেশি নাটক হয়ে গেল না মিস্টার আনাস তালুকদার? আনাস কিছু বলতে যাবে, ঠিক তখনই হাবিব বলে উঠল, চুপ করবি তোরা? সে কখন থেকে একটার পর একটা বাজে বকে যাচ্ছিস দুজন। এই আনাস, তাকবীর কবে আসবে রে দেশে? জানি না, মেবি 5 দিন সময় লাগবে ওদিকে সব কিছু সামলাতে। চল আজকে উঠলাম তাহলে। কথাটা বলে আনাস চেয়ার থেকে উঠে পড়ল। হাবিব আনাসের দিকে তাকিয়ে বলল, মাত্রই তো আসলে, চলে যাবি এখন? অন্তত কপিটা শেষ কর। আনাস হাবিবের দিকে তাকিয়ে, নো, অন্য একদিন, আজকে খুব টায়ার্ড লাগছে রে। কথাটা বলেই আনাস আবার আশিকের দিকে তাকিয়ে বলল, চল শালা, তোর জন্য পুরো মুডটাই খারাপ হয়ে গেল, উঠলাম আজকে। আশিক আনাসের কথাই বলে উঠল, সেম টু, শালা মুডের খালাম্মা করে দিলে, বাড়িতে গিয়ে মুড ফিরিয়ে আনতে হবে। কথাটা বলেই আশিক একটা দুষ্টু হাসি দিল। সঙ্গে সঙ্গে আশিকের বুকে একটা ঘুষি মেরে বলে উঠল, শালা তুই আর ভালো হবি না, তোর মুড সুইং মানেই তুমি এদের সঙ্গে প্ল্যান করা। কথাটা বলে 3 বন্ধু একসাথে হেসে উঠল। চল আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে 3 বন্ধু যে যার মতো গন্তব্যে হাঁটা দিল। তালুকদার বাড়ির বড়রা যে যার ঘরে আর ছোট পিচুগুলো চাঁদে নিজেদের মতো করে আড্ডা দিতে ব্যস্ত। অলরেডি রাত 11টা বেজে গেছে, তারপরেও তাদের আড্ডা জমে পুরো ক্ষীর হবেই না কেন? সেখানে রশ্মিরাত ঠিকই আছে, হবেই না কেন সেখানে রশ্মিরাত, এখানে আসলে ভুল আছে, লেখিকার ভুল আছে। হবেই বা না কেন যেখানে রশ্মিরাত সেখানে শুধু ক্ষীর কেন, আড্ডা জমে
একেবারে ফাঁস হয়ে যাবে। যাক, এখন মূলত কথায় আসি তাহলে। কি ভাবছেন তো? আরাত, রশ্মি এত রাতে ছাদে কিভাবে? চলেন ওদের পরিচয়টা দেওয়া যাক তাহলে। রশ্মিরা বেস্ট ফ্রেন্ডের পাশাপাশি ওদের আরেকটি পরিচয় রয়েছে। বলতে গেলে ওই পরিচয়ের ক্ষেত্রে ওরা বেস্ট ফ্রেন্ড। রক্তের সম্পর্ক না ওদের, তারপরেও রক্তের সম্পর্কে থেকেও কিছুটা কম না। রশ্মিরাত দুজন দুজনের প্রতিবেশী। রশ্মি পরিবার রশ্মি ফ্যামিলি বলতে শুধু রশ্মি, আলভি আর ওর পরিবারে আব্বু। ওর সরি তবে রশ্মির আব্বু বেশিরভাগ সময় কাজের সূত্র দেশের বাইরে থাকে। এই যে চারজন মিলে এখন তালুকদার বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে, এই চাঁদটাও এমন। আরাতদের ছাদ থেকে রশ্মিদের ছাদে এক লাফিয়ে যাওয়া যাবে, আবার আসতে পারবে। ওরা ছোটবেলা থেকে আরছে দুজন পরিবারের কতটা মজবুত সম্পর্ক। সেই সম্পর্কে ঘিরেই আজ ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। রশ্মি চাঁদের মেঝেতে পা দুটো মেলে দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আরাত রশ্মির পায়ের মাথা দিয়ে চাঁদের মেঝেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে। আহিন, আলবি ওরা দুজন আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। কে কতটা হিসাব করতে পারে এটা দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। হঠাৎ আরাত রশ্মির পা থেকে সোজা হয়ে উঠে বসে। ভূতের গল্প শুনবি তোরা? কথাটা বলতেই আলবি, আহিন দুজন আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, বলো আপু, বলো বলো, আমরা শুনবো। আর আলবি আরাতের দিকে একটু এগিয়ে গিয়ে বলে উঠল, মায়াবী, আমাকে তোমার পাশে রাখো কেমন, নয়তো তুমি ভয় পাবে। আরাত মুখটা বাঁকা করে বলে উঠল, আইসে আইসে সাহসী রাজ্যের রাজা, স্বর ধরে চাপ একদম আমার শরীরের সঙ্গে নিজেকে ঝাপটে নেওয়ার চেষ্টাও করবি না। সত্যিটা বললেই হয়। নিজে ভয় পাবি এজন্য আমার সঙ্গে চিপকাইতে চাইছিস? ভিতর আন্ডা একটা সর দূরে সর। কথাটা বলে আলবিকে হাতের ইশারায় দূরে সরতে বলল আরাত। আরাতের কথায় রশ্মি এবার ফিক করে হেসে ফেলল, আর আহিন বলে উঠল, প্লিজ আপু, তুমি একটা গল্প শুরু করো তো, আলবিকে আমার সঙ্গে রাখবো। তুমি ওই ভূতের আন্ডাকে নিয়ে কথা বললে সময় নষ্ট করো না তো। আর কথাটা বলেই আহিন রশ্মির দিকে একটু চেপে আলবিকে ওর পাশে জায়গা দিতে বলল, ওই আলবি, আমার পাশে বস দোস্ত, তাহলে আর ভয় পাবি না, বস বস। আহিনের কাজে দেখে রশ্মি নিজের ভ্রু কুঁচকে বলে উঠে, বাবা, আজকে নিজেকে খুব সাহসী প্রমাণ করছিস রে আহিন, তোর মতলবটা কি বলতো এবার? রশ্মির কথায় আরাত মুখে একটা বাঁকা হাসি টেনে রশ্মির উদ্দেশ্যে বলে, দেখছিস না তো তোর সঙ্গ কিভাবে চিপকে আছে? এর একটু ভুল আছে হবে তোর সঙ্গে। আলবি ওর পাশে বসলো। ও তোদের দুজনের মাঝখানে হবে, এজন্য বিচ্ছুর সাহসের ভান্ডার উপস্থিত হয়েছে, বুঝছস না? আহিনে এবার একটু ভাব নিয়ে বলল, দেখো আপু, সব জায়গায় সবসময় তুমি সত্যি কথা বলতে হয় না। নাও এবার শুরু টুরু করো, অনেক লেট হয়ে যাচ্ছে, আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। বলে আহিন নিজের পাশে আলবির হাত টেনে নিয়ে বসলো। আলবি আহিনকে মুখ বাঁকিয়ে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ মায়াবী, তুমি শুরু করো। আরাত তিনজনের মুখের দিকে তাকিয়ে একটু ভাবুক হয়ে বলে উঠল, ভূতের গল্প বলবো তা ঠিক আছে,